আমি শ্যামল কুমার দে স্কিল বেঙ্গল চ্যানেল থেকে তোমাদের আমি এসি রিপিএসএন এর একটা কোর্স করাচ্ছি। কিছু ক্লাস হয়ে গেছে। আজকে আমি এই এসপিএসএন সম্পর্কে কোনো বলবো না, রেপি সম্পর্কে যে সায়েন্সের জেনারেল সায়েন্সগুলো আমাদের দরকার সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা দরকার। আমি সেই নিয়ে আজকে একটা ক্লাস করাচ্ছি। তা প্রথমে আমি জেনারেল সায়েন্সের আমি একটু আলোচনা করে দিই যে আমাদের যে কোনো জিনিস তৈরি হচ্ছে কিছু ম্যাটার, মানে কিছু জিনিস নিয়ে পার্টিকেল নিয়ে তৈরি হয়। এই পার্টিকেলগুলো মানে হচ্ছে একটা অণু পরমাণুর ব্যাপার। এই অণু পরমাণু কি সেগুলো মোটামুটি তোমাদের একটা ধারণা আছে। আমি তাও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কণা বা পার্টিকেল, যা দুটো পরমাণু নিয়ে একটা অণু বা মলিকুল তৈরি হয়। এই মলিকুলই আবার আস্তে আস্তে বেশি পরিমাণ করতে করতে একটা ম্যাটার বা পদার্থ তৈরি হয়ে থাকে। আমাদের যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই কিছুই ম্যাটার। তার একটা ভলিউম আছে, তার একটা ডেনসিটি আছে, মানে ঘনত্ব, আয়তন আছে, সে বা একটা ক্ষেত্রফল আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রফল আয়তনগুলো দরকার, কারণ রেফ্রিজারেশন সিস্টেমে আমরা যে জিনিসটাকে ঠান্ডা করবো, যে জায়গাটা ঠান্ডা করবো, যে একটা রুম, তার একটা ঘনফল আছে, মানে ভলিউম থাকতে হবে। আমরা জানি ক্ষেত্রফল মানে যেমন হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, আর তাহলে ভলিউম ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে আমরা এরিয়া ইকুয়াল টু জানি, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, আর ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এবার এগুলো সব একটা ইউনিট আছে। যেমন আমরা ইউনিটগুলো তিনটে সিস্টেমে আমরা ব্যবহার করি, একটা সিজিএস সিস্টেম, একটা এফপিএস সিস্টেম, আর একটা এমকেএস সিস্টেম। এই তিনটে সিস্টেমে আমরা প্রত্যেকটার একটা ইউনিট আমরা নির্ধারণ করে থাকি। সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড; এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড; এমকেএস মিটার, কেজি, সেকেন্ড। তাহলে এইরকম যেমন এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, এটা যদি আমরা সিজিএস এ ইউনিট অফ এরিয়া বলি, ইউনিট এরিয়া, যেমন ইউনিট অফ এরিয়া যদি বলি সিজিএস সিস্টেমে ইউনিট অফ এরিয়া, তাহলে কি বলবো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, আমার সেন্টিমিটার স্কোয়ার। আর ইউনিট অফ এরিয়া যদি এফপিএস সিস্টেমে বলি তাহলে কি হবে ইঞ্চি ইন্টু ইঞ্চি, ইঞ্চি স্কোয়ার। এবার এই ইউনিট অফ এরিয়া যদি এমপিএস সিস্টেমে বলি মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার। এইভাবে আমরা যদি ভলিউম বলি তাহলে এটা মিটার কিউব হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট নির্ধারণ করে থাকি। যেন আলু কিনতে গেলে আমরা ওয়েটে মাপি, কেজিতে মাপি, তাহলে ওয়েটে সব জিনিসই একটা ইউনিট আছে। তাহলে ইউনিট অফ ভলিউম অ্যান্ড ইউনিট অফ এরিয়া আমি একটা ধারণা দিলাম। এবার হচ্ছে প্রত্যেকটা আমি একটা বলা হয়নি অ্যাটম বা পরমাণু, তাকে আমরা ভাঙতে পারি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, আর নিউট্রন তার তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ তাতে কোনো তড়িৎ নেই। তাহলে এইভাবে আমরা একটা অ্যাটম বা পরমাণুকে আমরা ভাঙতে পারি। এবার আমি যদি এই গেল ভলিউম এরিয়া, এইভাবে যদি আমরা ডেনসিটি বলি, ডেনসিটি মানে ঘনত্ব, ডেনসিটি হচ্ছে কি হবে না মাস পার এরিয়া, মাস পার এরিয়া হচ্ছে ডেনসিটি। মানে কোনো পদার্থের ভরকে, তার পদার্থের ভরটাকে তার হচ্ছে এরিয়া দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে তার একটা ডেনসিটি। এবার হচ্ছে সেটা একটা ফোর্স। ফোর্স কি হবে না, সব জিনিসেরই একটা বল আছে, ফোর্স আছে। তাহলে ফোর্স হচ্ছে কি হবে না কোন একটা বিন্দুতে, পয়েন্টে আমরা যদি টানা বা ঠেলা করি, অর্থাৎ পুল অর পুশ at a point on the body, that is called force বা বল। তাহলে ফোর্সের আমি ইউনিট করা যাবে না, ফোর্সের ইউনিট তখন কি হয়ে যাবে, ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ ফোর্স সিজিএস সিস্টেমে যেমন হয়ে যাবে কি হবে না, সিজিএস সিস্টেমে হচ্ছে ডাইন, আর এটা সিজিএস সিস্টেমে, এফপিএস সিস্টেমে হচ্ছে হবে পাউন্ডার, আর এমকেএস সিস্টেমে হবে নিউটন। এটা নিউটন বলা হয়
আর কেজিতে এটা কনভার্ট করা হয়, কেজিও বলতে পারো, কেজিতে কনভার্ট করা হয়ে থাকে। তাহলে নিউটন, এমকে সিস্টেম বা কেজি যে আমরা কনভার্ট করতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইউনিট নির্ধারণ করতে পারি। ফোর্সটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম না, ফোর্স হচ্ছে কি না পুশ অর পুল অ্যাট এ পয়েন্ট অন দ্য বডি, পুশ অর পুল অ্যাট এ পয়েন্ট অন দ্য বডি, দ্যাট ইজ দ্য ফোর্স, অ্যাট এ পয়েন্ট অন দ্য বডি, দ্যাট ইজ দ্য ফোর্স। এবার আমাদের দরকার, যেটা আমাদের মেইনলি দরকার, যে প্রেসার। কারণ গ্যাসে একটা প্রেসার আছে, এই গ্যাসের প্রেসার আছে, তা প্রেসারটা কি না সাম অফ ফোর্স অ্যাট অন দ্য এরিয়া অফ দ্য বডি, মানে একটা বডি অনেকগুলো ফোর্স যখন অ্যাড হচ্ছে, অনেকগুলো ফোর্স অ্যাড হচ্ছে, তাকে বলা হচ্ছে ধরো F1 একটা ফোর্স, F2 একটা ফোর্স, F3 একটা ফোর্স, F4 একটা ফোর্স, F5 একটা ফোর্স, F6 একটা, এইরকম কতগুলো ফোর্স যখন একটা বডি এরিয়াতে অ্যাড হয়, প্রয়োগ হয়, তখন তাকে বলা হচ্ছে প্রেসার। তাহলে প্রেসার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি না, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই মাস পার ভলিউম। তাহলে এই প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, কোনো এরিয়ার উপরে কোনো ফোর্সের, দ্যাট ইজ দ্য প্রেসার। এবার প্রেসার, ডিফারেন্ট টাইপ অফ প্রেসার, আমাদের এখানে কিছু বিভিন্ন রকমের প্রেসার দরকার। প্রেসারগুলো ডিফারেন্ট টাইপ অফ প্রেসার। ডিফারেন্ট টাইপ অফ প্রেসার হচ্ছে নাম্বার ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসার মানে বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ এই এয়ার আমাদের বডি বা যে কোনো বডির উপর যে চাপ সৃষ্টি করছে, প্রেসার সৃষ্টি করছে, তাকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেসার। এই অ্যাটমসফেরিক প্রেসারটা হচ্ছে এমকে সিস্টেম, এফটিএস সিস্টেমে যদি অ্যাটমসফেরিক প্রেসারটা বলি না 14.7 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এটা হচ্ছে এফটিএস সিস্টেম। এবার যদি এমকেএস সিস্টেমে বলি তাহলে এটা হবে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, অর্থাৎ যে প্রেসারটা আমাদের বডিতে উপরে বাইরে থেকে দিচ্ছে আর ভেতরে আমাদের বডির ভেতরে ব্লাড প্রেসার, এই দুটো ইকুয়াল না হলে আমরা এইভাবে বেঁচে থাকতে পারতাম না। তাহলে এই অ্যাটমসফেরিক প্রেসারটা এইভাবে করা হয় বায়ুমণ্ডলের চাপ। এবার হচ্ছে গেজ প্রেসার। এই গেজ প্রেসারটা কি, গেজ প্রেসার অর্থাৎ গেজ দিয়ে যে মাপি, অর্থাৎ কোনো গ্যাসের সঙ্গে আমরা একটা কোনো গেজ লাগানো হবে, গেজ দিয়ে মাপালে যে প্রেসারটা আমরা পাবো তাকে আমরা বলি গেজ প্রেসার। গেজ প্রেসার মানে কি, মানে যেটা দিয়ে গেজের মধ্যে যে প্রেসারটা, গ্যাসের যে প্রেসারটা পাবো সেটি হচ্ছে গেজ প্রেসার। তারপর হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসার, অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেসার atmospheric pressure প্লাস গেজ প্রেসার। অর্থাৎ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ আর ভেতরে গ্যাসের চাপ, এই দুটো চাপের সাম মানে যোগফল, তাকে বলা হয় অ্যাবসলিউট প্রেসার, বাংলা বলে চরম চাপ মাত্রা। এবার যেটা আমাদের এই রেফারেন্স সিস্টেমে যেটা দরকার সেটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার, এই ভ্যাকুয়াম প্রেসারটা খুব আমাদের প্রয়োজন হবে, কারণ আমরা যখন কোনো মেশিনে অর্থাৎ রেফ্রিজারেশন সিস্টেমে গ্যাস চার্জ করব, তখন আগে সেই মেশিনটাকে ভালো করে সিস্টেমটাকে ভ্যাকুয়াম করে নিতে হবে। মানে ভ্যাকুয়াম মানে শূন্য চাপ, সেখানে কোনো চাপ নেই, কিন্তু এটা মাইনাস চাপ আছে, চাপ আছে, সেটা আমরা মাইনাস চাপ বলি। এই মাইনাস চাপটাকে বলে ভ্যাকুয়াম প্রেসার। এই মাইনাস চাপটা কত হতে হবে না, আমরা যখন ভ্যাকুয়াম করব তখন আমরা একটা কম্পাউন্ড গেজ দিয়ে মাপবো, সেই কম্পাউন্ড গেজে আমরা দেখাবো হচ্ছে কত প্রেসার আছে। কম্পাউন্ড গেজে আমরা দেখবো কত প্রেসার আছে, সেই কম্পাউন্ড গেজে যে প্রেসারটা মাপবো, অর্থাৎ দেখো আমি এখানে একটা গেজ দেখাচ্ছি, এটার নাম কম্পাউন্ড গেজ। এইটা আমি তখন সিস্টেমের সঙ্গে একটা চার্জিং পাইপ দিয়ে লাগিয়ে দেবো, দিয়ে এখানে দেবো, এখানে মাইনাস প্রেসারে একটা দেবো -30। কম্পাউন্ড গেজে আমরা -30 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, এই প্রেসারটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। এই প্রেসারটা হলে বুঝবো ভেতরের মধ্যে কোনো
কিছু নেই, এয়ার নেই, ময়েশ্চার নেই, কারণ এয়ার আর ময়েশ্চার সব বার করে দিয়ে তবে আমাদের গ্যাস চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ভালো ঠান্ডা হবে না। তাহলে ভ্যাকুম মাস্ট, যে কোনো রেফ্রিজারেটর সিস্টেমে আমার গ্যাস চার্জের আগে আমাকে ভালো করে ভ্যাকুম করে নিতে হবে। ভ্যাকুম না করলে সেখানে গ্যাস যদি আমরা দিই তাতে ভালো ঠান্ডা হবে না। তাই জন্য আগেই ভ্যাকুম করতে হবে। আর ভ্যাকুম প্রেশারটা কত হতে হবে না -30 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এইটা হচ্ছে ভ্যাকুম আমাদের করতে হবে। তাহলে এটা গেল আমি প্রেশার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম। এবার যেটা আমাদের দরকার হিট। প্রেশারের পরে আমাদের হিট টেম্পারেচার দরকার, অর্থাৎ হিটটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া দরকার। হিট দিয়েই তো আমাদের ব্যাপার, হিটটাকেই তো আমাকে আউট করতে হবে, হ্যাঁ, বা ইন করতে হবে এসি রেফ্রিজারেশন সিস্টেমে। তাহলে হিট কি? হিট আমরা তাপ কি আমরা ছোটবেলায় পড়েছিলাম যে তাপ এক প্রকার শক্তি, যাহা প্রয়োগ করলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়, আর যদি সেখান থেকে তাপ নিয়ে নিই তাহলে তাপমাত্রা হ্রাস হবে। তাহলে হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি টু প্রডিউস অন এ সাবস্টেন্স অর অবজেক্ট, দেন ইট উইল বি ইনক্রিজ দ্য টেম্পারেচার। আর যদি অ্যাবজর্ব করে নেওয়া হিটটাকে, দেন ইট উইল বি ডিক্রিজ দ্য টেম্পারেচার। তাহলে হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা প্রয়োগ করলে কোনো বস্তু গরম হবে, আবার সেখান থেকে বস্তু থেকে যদি গরমটাকে আমরা নিয়ে নিতে পারি কোনো কারণে, তাহলে সে বস্তুটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এরও একটা ইউনিট হবে। তাহলে ইউনিট অফ দ্য হিট হচ্ছে, এটারও তিনটে সিস্টেমই আমাদের করতে হবে, সিজিএস, এফপিএস আর এমকে। সিজিএস হচ্ছে হিটের ইউনিট হচ্ছে ক্যালোরি, আর এফপিএস সিস্টেম হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। আমরা শর্টে বিটিইউ বলি, বিটিইউ। আর এমকে সিস্টেম হচ্ছে কিলো ক্যালোরি। এই সিস্টেমে আমরা হিটকে মাপি। হিট মাপার ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ক্যালোরিমিটার। যেমন টেম্পারেচার মাপতে গেলে আমাদের থার্মোমিটার লাগে, হিট মাপতে গেলে আমাদের ইনস্ট্রুমেন্টটার নাম হবে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে আমরা হিটটাকে মাপি। যদি সিজিএস হয় তাহলে ক্যালোরি হবে, এফপিএস হলে ব্রিটিশ থার্মাল ইউনিট হবে, আর এমকেসি হলে কিলো ক্যালোরি হবে। এবার এই হিটটা ডিফারেন্ট টাইপ অফ হিট, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের এই কাজের জন্য, যে তাপ কত রকমের আছে। তাপ একটা হচ্ছে কি সেন্সিবল হিট, নাম্বার 2 হচ্ছে ল্যাটেন্ট হিট, and নাম্বার 3 হচ্ছে স্পেসিফিক হিট। এই সেন্সিবল হিট মানে এই যে আমি এখন মনে করছি ঠান্ডা না গরম, এটি হচ্ছে সেন্সিবল হিট, অর্থাৎ বোধগম্য তাপ, বাংলায় বলা হয় বোধগম্য তাপ, যেটাকে আমরা মনে করি যে এখন কি আমি মনে করছি যে ঠান্ডা লাগছে না গরম লাগছে। দিস ইজ দ্য সেন্সিবল হিট। ল্যাটেন্ট হিট হচ্ছে না when solid to liquid and liquid to vapor, কোনো ম্যাটেরিয়ালকে, ধরো আইসকে যদি আমরা হিট দিই সেটা লিকুইড হবে, আবার তাকে যদি আরো হিট ওয়াটারে কনভার্ট হবে, মানে লিকুইড ওয়াটার, আবার তাকে যদি আরো হিট দিই তাহলে সেটা হয়ে যাবে ভেপার। তাহলে আইসটা ছিল সলিড, ওয়াটার হচ্ছে লিকুইড, আর ভেপারটা গ্যাসীয়। তাহলে এই যে হিট চেঞ্জ করতে গেলে আমাদের হিট দিতে হচ্ছে। কিন্তু এই সময় একটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, আমরা কোনো আইসের একটা ব্লক নেবো, তাতে যদি আমরা হিট দেবো, একটা থার্মোমিটার লাগিয়ে দিই, তাহলে দেখবো থার্মোমিটারে যতক্ষণ না ওই পুরো ব্লক আইসটা মেল্ট হচ্ছে ততক্ষণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, আর ইনক্রিজ করবে, অর্থাৎ টেম্পারেচারটা বাড়বে। যখন পুরো বরফটা গলে যাবে তখন দেখা যাবে টেম্পারেচারটা আস্তে আস্তে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ দ্য ওয়াটার। দেন we added the heat, it will become vapor, but temperature does not increase on the thermometer, 4 থাকবে। যখন পুরো ওয়াটারটা ভেপার হয়ে যাবে তখন দেখো ওটা 100 ডিগ্রি হয়ে যাবে, মানে 100 ডিগ্রি ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার। তাহলে এই যে আমরা হিট দিচ্ছি কিন্তু থার্মোমিটারে দেখা যাচ্ছে না, কিন্তু ওটা সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে। এইটাকে বলা হয় লুকোনো তাপ, মানে হিডেন হিট, অর্থাৎ আমরা সেই তাপমাত্রাটাকে থার্মোমিটারে দেখতে পাচ্ছি না। এইটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট।
এইটাই হচ্ছে ল্যাটেন্ট হিট, যে হিটটা দিচ্ছি বাট এটা শো করছে না থার্মোমিটারে, কিন্তু হিটটা দিয়ে যাচ্ছি এবং ম্যাটারটা সলিড টু লিকুইড, লিকুইড টু ভেপার হচ্ছে। তাহলে এই ধরনের হিটকে বলা হয় ল্যাটেন্ট হিট। এই যে আমাদের ঘরের মধ্যে যখন আমরা ঠান্ডা কন্ডেন্সার কল থেকে গ্যাস এই গরমটা বাইরে বেরিয়ে যাবে, এটা ল্যাটেন্ট হিট বেরিয়ে যাবে, ডিসচার্জ হবে। আবার কুলিং কয়েল যখন রুমের যে টেম্পারেচার হিটটা অ্যাবজর্ব করবে, দ্যাট ইজ অলসো ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিটটা অ্যাবজর্ব করবে করে রুমটাকে কোল্ড করবে। তাহলে এই হচ্ছে ল্যাটেন্ট হিট। এবার এখানে আমাদের দরকার একটা খুব আমাদের, যেমন আমি টনেজ ক্যালকুলেশনের ক্লাসটা আগে করিয়ে দিয়েছি, সেখানে আমি লিখেছিলাম যে latent heat of ice 80 kilocalorie. Latent heat of ice 80 kilocalorie in MKS system, and latent heat of ice in FPS system, that is the 200 BTU বলেছিলাম, সরি 144 BTU বলেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা খুবই দরকার, latent heat of ice how much? Latent heat of ice MK সিস্টেমে 80 কিলো ক্যালোরি পার কেজি, আর এফপিএস সিস্টেমে 144 BTU পার পাউন্ড। এই দুটো আমার খুবই দরকার, যেটা আমি টরেন্স ক্যালকুলেশন ক্লাসটা আগে করে দিচ্ছি, সেখানে আমি এই দুটো উল্লেখ করেছিলাম। তখন তোমাকে বলেছিলাম যে এটা পরে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, সেই জন্যই আমি আজকে বললাম যে ল্যাটেন্ট হিট, আইসের ল্যাটেন্ট হিট কত, এটা আমাদের জানতে হবে। এই থেকে আমাদের টন ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে এখানে ল্যাটেন্ট হিট দরকার হয়ে গেল। এবার হচ্ছে পেসিভ হিটটা আমাদের এখানে অতটা প্রয়োজন নেই। বাংলায় আপেক্ষিক তাপমাত্রা, অর্থাৎ 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপমাত্রা দরকার, হিট দরকার, তাপমাত্রা হিট দরকার। আবার একটা অন্য কোনো জিনিসকে, লোহাকে বা অ্যালুমিনিয়ামকে হিট করতে যে হিট দরকার, তার রেশিওটাকে বলা হয় পেসিফিক হিট। যেন ওয়াটারের পেসিফিক হিট হচ্ছে ম্যাক্সিমাম 1, আর সবার আয়রন, কপার সবার পেসিফিক হিট বিলো দা ওয়াটার পেসিফিক হিট 1। তাই জন্য দেখবে ওয়াটারটাকে আমরা গরম করে রাখলে অনেকক্ষণ ধরে ওয়াটার গরম থাকে, কিন্তু লোহা সঙ্গে সঙ্গে গরম হবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। তামাও তাই, আমরা তামার কাজ করবো, আমাদের করতে হবে, তামাকে হিট দিতে হবে, গলাতে হবে, ঝালতে হবে, ওয়েল্ডিং করতে হবে, দেখবো সঙ্গে সঙ্গে আবার কিছু করে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওয়াটারটা গরম হতে সময় লাগে, আবার ওয়াটারটা ঠান্ডা হতেও সময় লাগে। তাই জন্য আমরা ওই সেট করার জন্য পারপাসে আমরা ওয়াটারটাকে ইউজ করি, অন্য কোনো জিনিসকে আমরা ইউজ করি না। কারণ ওয়াটারের পেসিফিক হিট হচ্ছে ম্যাক্সিমাম 1, তারপরে এগুলো 0.08, 0.09, 0.011 এইরকম পেসিফিক, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম এক্সেট্রা এক্সেট্রা। তাই এগুলো হচ্ছে পেসিফিক সম্পর্কে আমি জাস্ট একটু বলে দিলাম, কারণ এগুলো আমাদের দরকার হতে পারে, হবে কোনো কারণে, সেই জন্য আমি পেসিফিকটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। এবার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার না, যখন হিট যখন থাকবে টেম্পারেচার থাকবে, কারণ আমরা যখন কোনো জিনিসে হিট দেবো তখন আমরা তার একটা টেম্পারেচার পাবো। আমরা যখন কোনো পরীক্ষা দিই, আমরা একটা রেজাল্ট পাওয়ার জন্য পরীক্ষা দিই না, আমরা জানি পরীক্ষা দিলে পাস করবো, তার পাস করবো একটা রেজাল্ট পাবো, ফল। সেরকমই কোনো জিনিসকে আমরা হিট দিলে তার রেজাল্ট যেটা পাবো, দ্যাট ইজ দ্য টেম্পারেচার। তাহলে টেম্পারেচার ইজ দ্য রেজাল্ট অফ হিট। আমরা কোনো জিনিসকে হিট দিলে তার রেজাল্টটা হচ্ছে কি টেম্পারেচার। অর্থাৎ একটা কপার টিউবকে আমি হিট দিলাম, কতটা হিট দিলাম, এবার তারপরে যদি আমি সেই টেম্পারেচার মাপি, আমরা সেখানে একটা এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাবো। The temperature is the result of heat. তাহলে এবার ইউনিট অফ টেম্পারেচার, ইউনিট অফ টেম্পারেচার না, সিজিএস সিস্টেমে টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেডও বলতে পারো, আগে সেন্টিগ্রেড বলা হতো, এখন সেলসিয়াস বলে, সেন্টিগ্রেড। আর এফপিএস সিস্টেমে হচ্ছে ফারেনহাইট। এই দুটো সিজিএস আর এফপিএস দুটো সিস্টেমে এই দুটোর ইউনিট অফ টেম্পারেচার। এর মধ্যে এটা ধরো একটা থার্মোমিটার, দুটো থার্মোমিটার, একটা সিজিএস থার্মোমিটার, একটা এফপিএস থার্মোমিটার। অর্থাৎ একটা থার্মোমিটার 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি থাকবে, আর একটা থাকবে 32 ডিগ্রি টু
212 ডিগ্রি। এটা তো সেন্টিগ্রেড, এটা হচ্ছে ফারেনহাইট। তাহলে এইটার হবে কি C মাইনাস 0 বাই 100 মাইনাস 0, এটা হবে F মাইনাস 32 বাই 212 মাইনাস 32। এর থেকে আমরা একটা এর ইকুয়াল, এই দুটোর ইকুয়াল, অর্থাৎ C মাইনাস 0 বাই C বাই 100, সেখান থেকে পাচ্ছি C বাই 100, আর এখান থেকে পাচ্ছি F মাইনাস 32 বাই 180। আমি যদি এই দুটো জিরো কেটে দিই, এখানে খালি 5, এটা খালি 9, তাহলে একটা ফিগার পেলাম, দ্যাট ইজ দ্য C বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32 বাই 9। এইখানে আপনি ধরো তোমার কাছে সেন্টিগ্রেড থার্মোমিটার আছে, ফারেনহাইট থার্মোমিটার নেই, তাহলে তুমি সেন্টিগ্রেড থার্মোমিটারটাকে পুট করে এখানটা বসিয়ে C এর ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তুমি ফারেনহাইটের ভ্যালুটা পেয়ে যাবে। অথবা ফারেনহাইট থার্মোমিটার আছে, সেন্টিগ্রেড থার্মোমিটার নেই, কিন্তু তোমার সেন্টিগ্রেড টেম্পারেচারটা দরকার। এই আমাদের যেমন ফিভার হয়, জ্বর হয়, তো জ্বর হলে আমরা বলি কত জ্বর হলে জ্বর হবে না, 97.4 এর উপরে উঠলেই সেটাকে আমরা জ্বর বলি, 98, 99 এইগুলোকে আমরা জ্বর বলি। তাহলে এটা হচ্ছে আমরা কিসে মাপি না, ফারেনহাইটে মাপা। এবার যদি তোমাকে বলি যে একটা সুস্থ শরীরে একটা হিউম্যান বডি টেম্পারেচার কত, না দেখা যাবে যে ওটা হচ্ছে 34 ডিগ্রি, 34.7 এর মতো নর্মাল টেম্পারেচার অফ দ্য বডি। সেটাই হচ্ছে ফারেনহাইটে দেখা যাবে কত না 97.4। তাহলে এইটা দুটো কি করে, একটা C একটা F। তাহলে এইগুলোই আমরা মোটামুটি ক্যালকুলেশন করতে পারবো, একটা জিনিস জানি আর একটা আমরা বার করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলা দিয়ে আমরা সেন্টিগ্রেড থার্মোমিটার আর ফারেনহাইট থার্মোমিটার বার করতে পারবো। একটা হিটের একটা জিনিস আমি বলা হয়নি যে হিট ফ্লো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, অর্থাৎ হাই টেম্পারেচার টু লো টেম্পারেচারে হিট ফ্লো হয়, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট ফ্লো হয়। এবারে হিট ফ্লো থ্রি টাইপ অফ হিট, মানে ডিফারেন্ট টাইপ অফ হিট ফ্লো, ডিফারেন্ট টাইপ অফ হিট ফ্লো। নাম্বার 1 conduction, number 2 convection, and number 3 হচ্ছে radiation। এই থ্রি সিস্টেমে হিটটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয়, মানে এক জায়গা থেকে এক জায়গায় পরিবাহিত হয়। এই কন্ডাকশন ধরো একটা সলিড, এটা সলিডে হয়, কনভেকশনটা লিকুইডে হয়, আর রেডিয়েশনটা মিডিয়াকে হিট না করে, এয়ার মিডিয়াকে হিট না করে অবজেক্টটাকে বা ম্যাটারটাকে হিট করে। যেমন সূর্যের আলো আমাদের পৃথিবীতে এসে পড়ে, দেখবে মাটিটা বেশি গরম হয়, কিন্তু মাঝখানটা এয়ারটা তত গরম হয় না, কারণ মিডিয়াটাকে গরম করছে না, উত্তপ্ত করছে না, মাটিটাকে উত্তপ্ত, গ্রাউন্ডটাকে উত্তপ্ত করছে। তাহলে এটাকে বলা হয় রেডিয়েশন, এটা বলা হয় রেডিয়েশন। তাহলে এইভাবে বিভিন্ন রকমের হিট আমরা পেতে পারি। হ্যাঁ, তাহলে আমরা টেম্পারেচার সম্পর্কে হলো। এবার আমি একটু আমরা জানি আমাদের একটু করছিলাম, আমাদের একটা গ্যাসের ভলিউম, টেম্পারেচার, ভলিউম, টেম্পারেচার, প্রেসার, এই তিনটের মধ্যে একটা রিলেশন আমাদের গ্যাসের ক্ষেত্রে সবসময় থাকবে। অর্থাৎ ভলিউম, টেম্পারেচার, প্রেসার, এটা নিয়ে তোমরা আগে এটা পড়েছিলে যে দুজন সায়েন্টিস্টের নাম আমি বলছি, বয়েলস অ্যান্ড চার্লস, মানে বয়েলস ল অ্যান্ড চার্লস ল। বয়েলস ল বলছে কি না, প্রেসার ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে যাবে, আবার আয়তন বাড়লে চাপ কমে যাবে। এবার কোনো জিনিসের যদি আমি চাপ বাড়াই, কোনো একটা বেলুন বা যাই হোক, তখন আয়তনটা কি হবে, কমে যাবে। মানে এটা ব্যস্তানুপাতিক, বিপরীত অনুপাতি, অর্থাৎ চাপ আর আয়তনের মধ্যে বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলস বলে একজন সায়েন্টিস্ট, সে বলেছে যে প্রেসার সবসময় ভলিউমের সঙ্গে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। আর চার্লস বলে একজন সায়েন্টিস্ট, চার্লস বলেছে কি না, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অর্থাৎ আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ একটা গ্যাসের আয়তন যত বাড়বে, একটা তাপ যত বাড়বে, আয়তন তত বাড়বে। একটা
গ্যাসের মধ্যে আমি যতটা তাপ বাড়াবো, মানে তাপমাত্রা বাড়বে, ততটা আয়তন বাড়বে। আর তাপমাত্রা বাড়াতে গেলে তো আমাকে তাপ দিতে হবে। একটু আগে বলেছি যে তাপের ফল হচ্ছে তাপমাত্রা। তাহলে এই দুটো সূত্র, বা অন্যভাবে বলতে পারো যে এই দুটো, যে প্রেসার বাড়লে আয়তন কমবে, আয়তন বাড়লে প্রেসার কমবে, আর ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। এইটা হচ্ছে, এই দুটো আমাদের মোটামুটি জেনে রাখা দরকার, ভলিউম, টেম্পারেচার আর প্রেসারের মধ্যে সম্পর্কটা কি। এবার হচ্ছে আমরা যে এত কিছু করব, তার জন্য একটা কাজ করতে হবে। মানে যা করছি সব তো কাজ, ওয়ার্ক। আমরা যা করছি সবই ওয়ার্ক করছি, কাজ করছি। তাহলে ওয়ার্ক ডান অন দা কম্প্রেসর, ওয়ার্ক ডান অন দা কম্প্রেসর। কাজ মানে কি না, আমরা জানি, এগুলো সব জানি যে বল, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, that is the work. Force into displacement, that is the work. Unit of work in MK system is joule. Unit of work in MK system is joule. আমরা এটা J বলি। এই J এর একটা ভ্যালু আছে 4.2, এই J টার ভ্যালু 4.2 জুল। যে ওয়ার্ক যখন আমি বললাম, তার মানে এর মধ্যে দিয়ে আমরা যত ওয়ার্ক করব তত হিট তৈরি হবে, যত ওয়ার্ক হবে তত হিট তৈরি। অর্থাৎ ওয়ার্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য হিট, অর্থাৎ যত কাজ করা যাবে তত তাপ উৎপন্ন হবে। তাহলে এইখানে একটা আমরা পাচ্ছি W একটা ধ্রুবক সংখ্যা আনবো কিন্তু JH, এর ভ্যালু বলে দিচ্ছি 4.2 ওয়াট ইউ JH। এটাকে হচ্ছে, এটা আবার আমাদের অন্য একটা সায়েন্টিফিক এতে বলে, এটা হচ্ছে তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। যত এটা আমাদের এপিএস সিস্টেমে লাগবে না, কিন্তু ওই অটোমোবাইল সিস্টেমে ওখানে কিন্তু যত কাজ করা হয়, তত ইঞ্জিন যত কাজ করে তত হিট তৈরি হয়, ওই হিটটাই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গাড়িটা চলতে শুরু করে। তা আমরা তো আর গাড়ি চালাবো না, আমরা হচ্ছে ঘরটাকে ঠান্ডা করবো। তা আমাদের কি করতে হবে, ঠিক উল্টো ধারণা করতে হবে। অর্থাৎ আমরা কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে হিটটা, এখানে যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় কম তাপমাত্রাতে হিট যাচ্ছে, আমাদের করতে হবে কি, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে হিটকে ডিসচার্জ করতে হবে। অর্থাৎ আমাদের উল্টো জিনিসটা করতে হবে। যেমন আমরা যদি জল উপর থেকে নিচে পড়ে, আমরা যদি নিচ থেকে উপরে তুলতে চাই, তাহলে একটা পাম্প ব্যবহার করতে হয়। তাহলে আমাদের এখানে কি করতে হবে না, ঘরটা তো ঠান্ডা বাইরের তুলনায় সামারে, কিন্তু আমাদের ঘর থেকেই গরম আরো যদি কম গরম, সেই গরমটাকে বেশি গরমের দিকে ঠেলে দিতে হবে। তার জন্য আমাদের একটা ডিভাইস ইউজ করতে হবে। এখানে ডিভাইসটার নাম হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসার দিয়ে আমরা কি করব, গ্যাসের মাধ্যমে ঘরের গরমটাকে বাইরে বার করে দেবো। তাহলে এই সিস্টেমটা হচ্ছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক উল্টো অটোমোবাইল। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে একটা ওয়ার্কের ব্যাপার আছে। তাই জন্য আমরা ইঞ্জিন যেমন নিজে ওয়ার্ক করে, কম্প্রেসার কিন্তু নিজে ওয়ার্ক করে না, কম্প্রেসার উপরে ওয়ার্ক করা হয়ে থাকে। তাহলে ওয়ার্কের করতে গেলে আমাদের একটু এ দরকার, যেমন পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম, দ্যাট ইজ দ্য পাওয়ার। তাহলে ইলেকট্রিক্যালি পাওয়ারের ইউনিট কোনো, আমি যদি ইলেকট্রিক্যালের ক্লাস করবো তখন বলে দেবো। এখানে পাওয়ার ইজ টু ওয়ার্ক বাই টাইম, ইট ইজ আ মেকানিক্যাল। হর্স পাওয়ার, আর একটা জিনিস আমরা জানি হর্স পাওয়ার, একটা শুনেছি হর্স পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে একটা মোটরের মানে ওয়াটটাকে ধরা হয় হর্স পাওয়ার। হ্যাঁ, মোটরের কিলোওয়াটটাকে ধরা হয় হর্স পাওয়ার। অর্থাৎ 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 7, এটা 50 ধরলাম, 750 ওয়াট। What is the unit of power? এখানে বলিনি, unit of power is watt. Unit of power is watt. এটা হচ্ছে সিজিএস সিস্টেমে, আর এমকে সিস্টেমে হচ্ছে কিলোওয়াট। এমকে সিস্টেম হচ্ছে কিলোওয়াট। আমরা কিলোওয়াট দিয়েই কাজ করবো, কিলোওয়াটই লিখবো। 1 কিলো ইজ টু 1 ইউনিট, যেটা মিটার রিডিং এ দেখা যায়। যাই হোক, তাহলে 1 হর্স পাওয়ার 750 ওয়াট। হ্যাঁ,
তাহলে আমরা মোটামুটি একটা তোমাদের হর্স পাওয়ার সঙ্গে দিলাম। এর থেকে এবার এনার্জি তো বিভিন্ন এনার্জিও তো আর পাওয়ার ওয়ার্ক আর এনার্জি সেম, ইউনিটও সেম। এবার এনার্জি ডিফারেন্ট টাইপ অফ এনার্জি হয়। হ্যাঁ, আমরা যেরকম বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল অলসো এনার্জি, হিট অলসো এনার্জি, সাউন্ড অলসো এনার্জি, সব কিছু হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এনার্জি। এনার্জি কনভার্ট টু ওয়ান টু অ্যানাদার, এনার্জি কোনো ডিক্রিজ হয় না, আবার ইনক্রিজও হবে না। যে এনার্জি একবারে পৃথিবীর প্রথম থেকে ছিল, এখন সেই এনার্জি পৃথিবীতে একই আছে, শুধু এনার্জি কি হয়, কনভার্ট হয়। অর্থাৎ লাইট এনার্জি কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, বা লাইট এনার্জি কনভার্ট টু ওই ফটো এনার্জি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, এইভাবে এনার্জি এক এনার্জি থেকে আরেক এনার্জিতে কনভার্ট করা যায়। তাছাড়া এনার্জিকে আমরা বাড়াতে পারবো না বা কমাতে পারবো। তাহলে এই আজ হচ্ছে আমি একটা জেনারেল সায়েন্স সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিলাম। এইগুলো আমাদের দরকার, এই সম্পর্কে একটা আইডিয়া দরকার, ইউনিটগুলো দরকার ছিল, সেইগুলো তোমাদের আজকে আমি আলোচনা করলাম। হ্যাঁ, এবার যদি আমার এই পড়ানোটা ভালো লাগে, মানে ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। তাহলে আমি আরো প্রত্যেকটা জিনিসেরই আমি প্রত্যেকটা ক্লাস করবো, যাতে তোমাদের পুরো সিলেবাসটা, আমার পুরো লেকচার সিস্টেমটা সম্পর্কে কোনো কিছু অসুবিধে না হয়। তাহলে আজ আমি এখানে শেষ করলাম। নমস্কার।